আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করি। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই 12-14 জনের বেশি হয় না কোনোদিনই। অথচ একটু বেশি যাতে জয়েন করতে পারো সেজন্যই কিন্তু এই জুম ইউজ করতেছি, নইলে ফেসবুক রুম ইউজ করলেই হয়ে যেত। এত জুম আলাদা আলাদা করে কানেক্ট করা লাগতো না। আচ্ছা, একটু 1 মিনিট, আমি একটু মিউট করছি আমাকে। আচ্ছা, ওকে। আমি তোমাদের একটু মতামত নেই। মতামতটা হচ্ছে, তোমাদের ফার্স্ট ইয়ার তো পুরোটাই গেছে করোনার কারণে। এখন আমি যেটা চাচ্ছিলাম, তোমরা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি জয়েন করেছো তাদের সবাইকে নিয়েই ফার্স্ট ইয়ারের ক্লাসটা শুরু করার জন্য, অর্থাৎ আমাদের যে এক্সামের যে প্রিপারেশন সেইটা সাজেশন ভিত্তিক, এবং একই সঙ্গে আহ, মানে পড়াশোনা লেনদেন, যেটা আর কি পড়াশোনা, আমি পড়া দিব, তোমরা পড়াটা দিবে, ব্যাক করবে, এইভাবে টাস্ক বেসড পড়াতে চাচ্ছিলাম। তো সেই ব্যাপারে তোমরা একটু তোমাদের মতামতটা জানাও, তোমরা কিভাবে চাচ্ছ। জি স্যার, এটাই ভালো হয়। কারণ এখন তো স্যার ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগে তো আমরা সেকেন্ড ইয়ারের বইটা স্যার পড়তে পারতেছি না, বা আমরা পড়বো না। হ্যাঁ, আচ্ছা, বাকিরা কি বলছো? বাকিদের আর কারোর মতামত আছে কিনা? স্যার, ফার্স্ট ইয়ারে পড়াটা করালে আমাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা করোনার মধ্যে তো বেশি ভালো প্রিপারেশন নিতে পারি নাই আর কি, নেই নাই। এখন পরীক্ষা হলে এত ভালো রেজাল্ট হবে না। তো এখন যদি আমরা পড়ি তো আমাদের অনেক উপকার হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট ইয়ারের স্যার ফার্স্ট ইয়ার পড়ান স্যার, কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবো স্যার, একটু গাইডলাইন দিন। স্যার একটু উপকার হবে স্যার অনেক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাই চাচ্ছিলাম যে যখন ফার্স্ট ইয়ারের ঘোষণা হবে তখন ফার্স্ট ইয়ার পড়বো, আর ফার্স্ট ইয়ার যখন পরীক্ষা হয়ে যাবে তখন আবার আমরা সেকেন্ড ইয়ার চালু করবো। তো এটাই আমার কাছে ভালো মনে হয়। তো তাহলে চলো দেখি আমরা ফার্স্ট ইয়ারটা একটু দেখি, ফার্স্ট ইয়ারে কি কি আছে বা কিভাবে কি। আমি ধরে নিচ্ছি তোমাদের কিছুটা ধারণা আছে, আর কিছুটা ধারণা হচ্ছে অস্পষ্ট। তো আমি তোমাদেরকে একটু কোশ্চিন শুরুতে দেখাই এবং তারপরে আমরা একটু দেখবো। দেখো, আমাদের যে কোশ্চেনটা যেভাবে হবে, তোমরা যেহেতু কখনোই পরীক্ষা দাওনি সেই জন্য আমি কোশ্চেনটা দেখাচ্ছি। 19 সালে, অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার কোশ্চেন এইটা সেট সাজেশন থেকে কেউ একজন শেয়ার করেছিল, আমি এখান থেকে নিয়েছি আর কি। তো এইটার ব্রিফ কোশ্চেন গুলো যেরকম হয় অ্যাজ ওয়েল 1 মার্কের। তোমরা এসএসসি ইন্টারমিডিয়েটে নৈবেত্তিক পড়েছো, নৈবেত্তিকের মতোই এখানে ব্রিফ কোশ্চেন গুলো, জাস্ট যেটা তোমাকে করতে হবে লিখতে হবে। এখানে লিখতে হয়। যেমন এখানে একটা কোশ্চেন দেখো সবার উপরে, হোয়াট ইজ অ্যান ওড। ওড কি, এটা 1 লাইনে তোমাকে একটা অ্যান্সার দিতে হবে। তারপরে হোয়াট ইজ হেমিস্ফিয়ার, এটা 1 লাইনে একটা অ্যান্সার দিতে হবে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টেই তোমাকে করতে হবে, 1 মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এরপরে আমাদেরকে যে পার্ট বি তে যে কোশ্চেন গুলো থাকবে, সেই কোশ্চেন গুলো, অনেক কোশ্চেন থাকবে আমাদের ব্রড কোশ্চেনে কমন পড়বে না, সেটা পড়বে পার্ট বি তে। অনেক কোশ্চেন থাকবে যেটা তুমি বি এর জন্য পড়েছে ব্রড কোশ্চেনে, অর্থাৎ পার্ট সি তে। তো এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে, বাট তোমরা যদি একটু সচেতনতার সাথে পড়ো, একটু বড় করে, তাহলে তোমরা এইগুলোর অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আশা রহমান, তুমি তোমার মাইকটা মিউট করো।
আচ্ছা দেখো, আচ্ছা এখানে 4 মার্কের কোশ্চেন থাকবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন 4 মার্কের প্রশ্নগুলোই করব তখন একটু বড় করার চেষ্টা করব, তাহলে তাহলে আমরা আমাদের ব্রড কোশ্চেনটাও হয়ে যাবে একই সঙ্গে। আর ব্রড কোশ্চেন তো করবোই। ব্রড কোশ্চেনেরটা যদি শর্ট কোশ্চেনে আসে তখন আমরা এটা লিখতে পারবো, বাট শর্টেরটা যদি বটে আসে তখন এটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট সি 1 মার্কের, পার্ট বি এটা হচ্ছে 4 মার্কের, এবং পার্ট সি এটা 10 মার্কের। আচ্ছা, এই হচ্ছে টোটাল 80 মার্ক, এবং আরো 20 মার্ক সম্ভবত টিচারদের হাতে থাকে ইন কোর্স বা অন্যান্য টিউটোরিয়াল এগুলোতে। তবে সামনে তো ইন কোর্স থাকবে না, তোমাদের এই বছরটা বা সেকেন্ড ইয়ার যারা আছে এরা ইন কোর্সটা ফেস করতেই হবে, কিন্তু এরপরে 2023 সাল থেকে সম্ভবত ইন কোর্সটা থাকবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে এই যে পার্ট সি, এই আমাদের যে পোয়েট্রি সেটার প্রশ্নগুলো এগুলো। তো এগুলো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, তাই এরপরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখো আরেকটা বিষয় যে প্রোজ, আমাদের সরি এটা পোয়েট্রি তো প্রশ্ন। আচ্ছা, সবই দেখতে পোয়েট্রি আগের বছরের নাকি? স্যার, হুম, আমাদের 5 বিয়ের জন্য 4 মার্কের জন্য কতটুকু লিখতে হবে? এটা 1 থেকে 1.5 পাতা, প্রশ্নের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটু ইয়ে করি। আহ, না, একের পর এক ফোন আসতেছে আজকে, বুঝলাম না। পরীক্ষা দেওয়ার পর থেকে আমার মানে অফিসেও খুব ঝামেলা হচ্ছে যে প্রচুর ফোন আসতেছে। আমি জানি সবারই পড়া দরকার বা ইয়ে দরকার, কিন্তু এই ফোন কলগুলো আসতেছে মূলত মেইনলি যাদের ইমপ্রুভমেন্ট আছে তাদের কাছ থেকে, অর্থাৎ যারা অলরেডি একটা সাবজেক্টে ফেল করেছে তাদের কাছ থেকে। তো আমি এরপরেও গত দিনে আমি লাইভ একটাতে বলেছি যে যাদের ইমপ্রুভমেন্ট আছে তাদের জন্য আমি কিছু করতে পারছি না, কারণ হলো এক একজনের এক এক সাবজেক্টে ইমপ্রুভমেন্ট। তাহলে আমি কি ধরে ধরে একজন একজন করে এভাবে পড়াতে তো পারবো না, বা ওদেরকে দিয়ে যদি আমি আরো 4টা ব্যাচ করি, ধরো ফার্স্ট ইয়ারে যারা ইমপ্রুভমেন্ট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হবে, তাহলে কি হবে, আমার টোটাল এমনিতেই এখন প্রায় 5টা ব্যাচ চলতেছে, আরো 4টা মানে 9টা, মানে আমাকে চাকরি বাকরি ছেড়ে দিতে হবে, তাহলে এর ব্যাচ নিয়ে থাকতে হবে। তো এটা হচ্ছে একটা ইস্যু, আমি বুঝিয়ে বলেছি কিন্তু তারপরেও শোনে না। আমি আমি সেদিন সরিও বললাম অনেককেই, আবার অনেককে এত ডিস্টার্ব করছিল যে লাস্টে আমি সাময়িকভাবে ব্লক করেও রেখেছি যাতে মেসেজ করতে না পারে। আচ্ছা, তো আমি আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরাও এমন ভাবে পড়ো যাতে আগামী বছর আমাকে জ্বালাতে না হয়। অনেকে আছে যে আহ, ধরেই নিয়েছে যে আমি রিডিং স্কিল অথবা রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট দেবো, অথবা অন্য একটা পার্ট আমি ইমপ্রুভমেন্ট দেবো। তো এটা তোমাদেরকে শুরু থেকে এটা চিন্তা করতে হবে যে আমি ইমপ্রুভ দিব না, সে যেভাবেই হোক আমি এটাতে পাশ করেই যাব। এই কনফিডেন্সটা যদি নিজের ভিতরে গ্রো করো তাহলে ফার্স্ট ইয়ার পাশ করে যাবে। আর ফার্স্ট ইয়ারে যদি তোমার একবার কোনোটাতে ইমপ্রুভমেন্ট চলে আসে তাহলে তার পরের বছর থেকে প্রতি বছর ইমপ্রুভমেন্ট আসবে, এবং খুবই কষ্ট ইমপ্রুভ দেওয়া, খুবই কষ্ট। আমি কখনো লাইফে ইমপ্রুভ দেইনি, কিন্তু আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যে ইমপ্রুভ দিতে গিয়ে তাদের পরবর্তী ইয়ার গুলো খারাপ হয়। এভাবে অনেককে দেখছি যে আমরা যে বছর মাস্টার্সে ভর্তি হয়েছি সে বছর তারা মাস্টার্সে ভর্তি হতে পারেনি, পরের বছর করেছে, কারণ ওই ফোর্থ ইয়ারে গিয়েও তার একটা দুইটা ইমপ্রুভমেন্ট থেকে গিয়েছিল। তো তোমাদেরকে সবসময় আমি সবসময়ের জন্য বলি সতর্ক থাকো, এটা যেন করতে না হয়, আর সেভাবে সিরিয়াসলি পড়ো। আজ থেকে আমি পড়া দেবো, বাড়ির পড়া, এবং এই বাড়ির পড়াগুলো আমাকে করে দিতে হবে। আমি হয়তো লিখতে দিলাম, তোমরা হয়তো 10 জন খাতা জমা দিলে বা 15 জন বা 20 জন খাতা জমা দিলে, আমি কিন্তু 20টাই দেখতে পারবো না, কারণ এতটা সময় আমার হাতে নাই। কিন্তু যেটা করবো যে একটা দুইটা তিনটে চারটা যেটা আমি দেখবো তোমাদের সামনে, তোমাদেরকে লাইভে নিয়েই, এবং সেই খাতাগুলোতে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো যাতে তোমারটা না দেখলে যাতে তুমি ওই ভুলটা না করো, সেটাতে আমি তোমাকে মানে রিকোয়েস্ট করবো। আরেকটা বিষয় হচ্ছে যে
আমি প্রশ্নের অ্যান্সারটা লেখার একটা স্ট্রাকচার বলে দেবো বা একটা ধরন বলে দেবো, ওই অনুযায়ী যদি লিখো তাহলে 100 জনের 100 জন টিচারই পছন্দ করবে। বাট অনেক টিচার রয়েছে যে একটু এইভাবে হলে পছন্দ হয়, ওইভাবে হলে পছন্দ হয়, বাট আমাদের যে স্ট্রাকচার হবে সেটা হচ্ছে স্টুডেন্ট বেসড, অর্থাৎ স্টুডেন্ট তার মতো করে লিখবে এবং টিচাররা ওটা পছন্দ করবে। কোনো টিচারের কে খুশি করার জন্য না। ডিপার্টমেন্টে ধর কোনো এক টিচার বললো যে এই তো তোরা খাতায় একটু লাল নীল কালি দিয়ে দাগ টাগ দিয়ে দিস, ওটা ওই টিচারের পছন্দ, বাট সব টিচারের কিন্তু পছন্দ না এটা। বা তোরা কোটেশন দেওয়া লাগবে না, কিসের কোটেশন, এরকম অনেক টিচার আছে বলে। তো এটাও না, ওই টিচার হয়তো ভাবছে যে কোটেশন দেওয়া লাগবে না, কিন্তু ওই টিচারের বাইরে তো অন্যান্য টিচার, তোমার খাতা তো তোমার কলেজের টিচার দেখবে না, দেখবে অন্য কলেজের টিচার। তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, আমাদেরকে এমন একটা লেখা লিখতে হবে যে লেখাটা সব ধরনের টিচাররা মানে পড়ে, যে একেবারে অপছন্দ করবে তাও যেন অর্ধেক মার্কস দিয়ে দেয়, অন্তত 5 মার্ক বা 4 মার্ক অন্তত দেয়। এটা মাথায় রেখে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন আমাদেরকে একটু বলো, তোমাদের 2-3 জন মতামত দিবা, সেটা হচ্ছে যে পোয়েট্রি, প্রোজ, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল কোনটা বেশি কঠিন মনে হয়েছে পড়তে গিয়ে। আমি সেটা থেকে শুরু করব। স্যার রিডিং স্কিল স্যার। রিডিং স্কিল। আচ্ছা, আর কারো? স্যার রিডিং স্কিলটাই বেশি কঠিন মনে হচ্ছে। আচ্ছা, স্যার রাইটিং এর বলো। আচ্ছা, রিডিং রাইটিং দুইটাই খুবই সহজ, এক কথায় ধরে নাও কিভাবে। রাইটিং স্কিলে স্যার এই যে প্রোজ আর পোয়েট্রি স্যার যে কোশ্চেন গুলো আছে স্যার, কোশ্চেনের এগুলো একটু দেখাই দিন যে স্যার কোনটা কোনটা কোটেশন ইউজ করবো, কিভাবে দিলে মার্কস পাবো স্যার, কোনগুলো ইম্পর্টেন্ট আমি সব কোশ্চেন দেখাই দেবো, সব স্যার ওইটা দেখাই একটু দেবো, দেখাই। জি সব স্যার। দেখাই দেবো। তো তোমরা খালি পড়ে যাও, দেখো আমি সব বলে যাচ্ছি, কারণ আমার আমার স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি কিভাবে কি সমস্যাগুলো ফেস করেছি সেগুলো আমার এখনো সব খুব খুঁটিনাটি ভাবে মনে আছে, যার জন্য আমি ঠিক ওইভাবে ওই জায়গাগুলোতে তোমাদেরকে সবগুলোতে হিট করে যাব। তোমাদেরকে বলতেই হবে না যে এই জায়গাতে এইভাবে করান ওইভাবে করান, বা এটা এটা আমি জানি। টিচার আমি আমি যেহেতু প্রফেশনাল টিচার নই, তার জন্য আমার আসলে কোনো সংসাধের দরকার নেই যে ও আমাকে এরকম করতে হবে এরকম করতে হবে, এরকম না। আমি তুমি যেরকম তোমার যেটা দরকার, আমি তোমার মতো থাকতে আমাকে কি কি করতে হয়েছে বা কি কি প্রবলেম ফেস করেছি আমি, সেগুলো আমরা আজকে করব। তাহলে এটা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে তাহলে রিডিং স্কিল না রাইটিং স্কিল, রিডিং স্কিল দিয়ে শুরু করি। আমি যদিও জি ভাবছিলাম স্যার যে রিডিং। পোয়েট্রি দিয়ে শুরু করব। আচ্ছা, রিডিং এন্ড রাইটিং, হ্যাঁ রিডিং এন্ড রাইটিং, সেক্ষেত্রে আমরা রিডিং স্কিল দিয়ে শুরু করব। এখন রিডিং স্কিলে আমাকে একটু দেখতে হবে যে আমাদের কোশ্চেন আছে কিনা। দেখি, ওয়েট আমি একটু দেখি। আমি পোয়েট্রি দিয়ে শুরু করব ভাবছিলাম, যার জন্য আমি একটু দেখি, আমি একটু মাইকটা অফ রাখছি কারণ শব্দ হবে এই জন্য। 1 মিনিট। ওয়েট, আমি তোমাদের একটা কোশ্চেনের ছবি তুলে তোমাদের গ্রুপে দিচ্ছি, সে পর্যন্ত আমাকে একটু সময় দাও, এবং তারপরে আমি তোমাদেরকে একবার কোশ্চেনটা বুঝিয়ে দিই, এরপরে তোমরা ইনশাল্লাহ নিজেরাই বুঝতে পারবে যে আসলে রিডিং স্কিলের ইজিনেসটা কোথায়। আমি একটু একটা কোশ্চেনের ছবি তুলে তোমাদেরকে দিচ্ছি, একটু সেই সময়টা আমাকে দাও। আমি যেহেতু পোয়েট্রি নিয়ে পড়াবো, সেজন্য পোয়েট্রি নিয়ে একটা বিষয় চিন্তা করেছিলাম। হঠাৎ করে যেহেতু রিডিং স্কিল তোমরা বললা, যার জন্য আমার ছবিটা তুলে দিতে হচ্ছে। তোমাদের অনেকেই নতুন আছো আজকে ক্লাসে, নতুনদেরকে বলছি যে আমরা সেকেন্ড ইয়ার পড়ছিলাম, আমরা 30টার মতো ক্লাস সেকেন্ড ইয়ার করেছি। সেকেন্ড ইয়ারের মোটামুটি রোমান্টিক পোয়েট্রি, ড্রামা, তারপরে আমরা হিস্ট্রি শুরু করেছিলাম, কিন্তু আমাদের যেহেতু হঠাৎ করে ফার্স্ট ইয়ারের ডিক্লারেশন হলো, যার জন্য আমরা এখন থেকে ফার্স্ট ইয়ারটা পড়বো। অনেকে আছে হয়তো মনে করছো যে সেকেন্ড ইয়ার পড়তে এসে ফার্স্ট ইয়ার কেন পড়াচ্ছে। ফার্স্ট ইয়ার পড়ানো এটা যে যাতে করে তোমাদের একটু পরীক্ষাটা ভালো হয়, ভালো পড়ার ক্ষেত্রে যাতে হেল্প করতে পারি সেজন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। স্যার নন মেজর সাবজেক্ট গুলো ব্যতিক্রম সাজেশন থেকে পড়লে কতটা ইজি হবে, মানে কতটা কমন পড়তে পারে? ব্যতিক্রম কি কোনো সাজেশনের নাম?
জি স্যার। সাজেশন পড়তে হবে সবসময়ের জন্য সেট সাজেশন। আমি জানি না, আমি অন্য কোনো সাজেশন দেখি নাই। সেট সাজেশন আমি দেখেছি, সেট সাজেশন মোটামুটি ভালো এবং সেট সাজেশন থেকে কমন পড়ে। তো সাজেশন কেউ যদি পড়তে চাও তাহলে সেট সাজেশন পড়বা। ওকে স্যার। অনেক সময় যেটা হয় যে তোমরা যখন শুরুতে লাইব্রেরিতে গিয়েছো, তোমাদেরকে অনেক বই আছে যেগুলো ধরিয়ে দিয়েছে। লাইব্রেরি আলাদের লাভ যেটাতে বেশি তারা সেটাতে ধরিয়ে দিবে, সেটাই স্বাভাবিক। তো অনেক সময় দেখা যাচ্ছে বই কিনে আনার পরে দেখছো যে হ্যাঁ এটা তো আমার কাজে লাগবে না, লাইব্রেরি আলাদা ওই সময়। স্যার So স্যার এটাই- সবাই বলে ব্যতিক্রম থেকে নাকি কমন পড়ে 99% নন মেজর সাবজেক্ট গুলো আর কি। আমি নন মেজর সম্পর্কে ধারণাও নাই। আমি ইভেন বলতেও পারবো না যে নন মেজর সাবজেক্ট কোনগুলো তোমাদের আছে, কারণ আমি কখনো নন মেজর পড়াইও না, বা ওইটা সম্পর্কে আমি ওইভাবে বলতেও পারবো না। তবে আমি যেটুকু জানি যে সেট সাজেশনটা সবাই মানে ভালো, সবাই বলে। এবং আমার কাছে বেশ কিছু জিনিস আছে সেট সাজেশনের, কিছু সৌজন্য কপি আছে। আচ্ছা একটু দেখো, এখানে আমি যে ছবিটা তোমাদেরকে দিয়েছি মোবাইলের, আগে ইয়ে করি, মিউট করি, এত কল আসতেছে যে অবস্থা খারাপ। আচ্ছা দেখো, আমি জাস্ট এই কোশ্চেনটা আজকে বুঝিয়ে দেবো এবং তারপরেই আমরা হয়তো নেক্সট দিন থেকেই পড়াটা শুরু করব। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, আজকে এই এখন থেকে রুটিন দেওয়ার আগ পর্যন্ত আমরা একদিন পর পর করবো, বাট রুটিন যখন দিবে তখন আমরা প্রতিদিন পড়তে থাকবো। রুটিন দেওয়ার পরে তো 1 মাস পরে, মিনিমাম 1 মাস পরে বা 20 মানে মিনিমাম 25 দিন পরে হয়তো পরীক্ষা হবে। তো আমরা তার আগে এই প্রতিদিন তোমাদেরকে ক্লাস নেব। তো এটা এটা সবার ক্ষেত্রে, যখন যা রুটিন দিবে রুটিনের পরবর্তীতে প্রতিদিন ক্লাস হবে। তো আজকে একটু দেখো, খেয়াল করো যে পার্ট সি দিয়ে শুরু করলে ভালো হয় স্যার, পার্ট সিটা খুবই টাফ। আচ্ছা আমি শুরু করছি না, আমি আগে দেখি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমি 17 সালের কোশ্চেনটা ওপেন করেছি, কারণ এটা এই মুহূর্তে আমি খুঁজে পেয়েছি, তাই 18-19টা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। সো এই 17 সালের কোশ্চেনে দেখো পার্ট বি তে, এটা অনেকটা ইন্টারমিডিয়েটের মতো। ইন্টারমিডিয়েটে কমিউনিকেটিভ ইংলিশটা যেরকম ছিল, এটা হচ্ছে অনেকটা সেরকম এই পার্ট, মানে এই রিডিং স্কিলটা। এবং রিডিং স্কিল খুবই সহজ, রিডিং স্কিল খুবই সহজ, এটা মাথায় আগে গেঁথে নাও যে রিডিং স্কিল সহজ, কঠিন মনে করিও না। তোমার আগের যারা পড়ে গেছে তারা অনেকেই রিডিং স্কিলে ফেল করেছে, রাইটিং স্কিলে ফেল করেছে। যে যখন যেটাতে ফেল করবে সে তখন বলবে এটা অনেক কঠিন। ফেল করার তো কারণ আছে, ফেল করার কারণ আমি বিগত 4 বছর ধরে পড়াচ্ছি, তো আমি জানি যে কেন ফেল করতেছে। ফেল করার আগে যেটা মনে করে সবাই যে ও রিডিং স্কিল, এটা তো গ্রামার টামার এটা সেটা আছে। ইভেন কোশ্চেন সম্পর্কে ধারণা থাকে না রুটিনের আগ পর্যন্ত, অনেকের কোশ্চেনই জানে না যে কোশ্চেনে কি কি আসে বা কোন পার্টে কি আসে। রেজিস্ট্রেশন করার পরে, রুটিন পাওয়ার পরে তখন তারা চিল্লাপাল্লা করে এবং এর ফলশ্রুতিতে ফেল করে। তো তোমরা আগে থেকে যেহেতু পড়ছো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে। তো অন্তত যাতে পাস করা যায়, কাউকে যাতে ইমপ্রুভ না করতে যায়, যারা ভালো পড়াশোনা করবে তারা ভালো রেজাল্ট করবে। আর যাদের একটু মনে করছো দুর্বলতার কিছুই নেই এখানে, কারণ তুমি তো ফার্স্ট ইয়ার, এমন তো না যে তুমি সেকেন্ড ইয়ার, তুমি এর আগে পরীক্ষা দিয়েছো, এরকমটা কিছুই না। তো এইটা রিডিং স্কিল খুব সহজ, রাইটিং স্কিল তো আরো সহজ। আমি এটা তোমাদেরকে সহজ করে উপস্থাপন করতেছি, তোমরা দেখো জিনিসটা কি। দেখো এখানে পার্ট এ তে বলেই দিচ্ছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। মানে কেয়ারফুলি প্যাসেজটা পড়তে বলছে এবং যে যে কোশ্চেন গুলো আছে এখান থেকে সেগুলো অ্যান্সার দিতে বলতেছে। তো এটা তো তোমাদের ইন্টারমিডিয়েটেও ছিল, তারপরে এসএসসি তেও ছিল, তো এইটাতে তো না পারার কিছু নেই। দেখো এখানে এই যে বলছে যে প্রশ্নটা থেকে, আমি একটু দূর থেকে প্রশ্নটার ছবি তুলে ফেলেছি, টপ থেকে তোলা লাগতো। দেখো এই যে বলছে যে 10 কোশ্চেন্স ফ্রম দ্য ফলোইং, অর্থাৎ অ্যান্সার থেকে, প্যাসেজ থেকে প্রশ্নগুলো করতে বলছে। তো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য লোকাল নেম অফ দ্য ফাইনেস্ট রোমান্স। এখানে এই যে মানে ওই প্রশ্নের ভেতরে এই অ্যান্সার গুলো রয়েছে, এখানে যে অ্যান্সার গুলো রয়েছে, প্রশ্নগুলো করা আছে সেগুলোর অ্যান্সার ওই প্যাসেজটার ভেতরে রয়েছে। এখানে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ফলোইং ওয়ার্ডস এর মিনিং যদি কখনো লিখতে বলে, তো তখন এইগুলোর ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা মিলানকলি শব্দটা সেকেন্ড ইয়ার অলরেডি তোমরা শিখে ফেলেছো। মিলানকলি নামে একটা কবিতা আছে না, এটা এটা তোমাদেরকে মিলাতে হবে। তারপরে এই যে কনসিল মানে এটা এটা তোমরা জেনে ফেলেছো। কলিজিয়াম এটা তোমরা জেনে ফেলেছো হয়তো। অ্যাক্সেসেবল
এই জিনিসগুলো জাস্ট ওয়ার্ডের মিনিং, এগুলো বেশ কিছু মিনিং পড়লে বা তোমরা যখন ফার্স্ট ইয়ারের যে কবিতার যে বইগুলি আছে বা প্রোজের যেগুলো আছে এগুলো যদি মিনিং বাই ওয়ার্ড মিনিং করে পড়ো লাইন বাই লাইন, তাহলে এখানে মানবে না, এখানে অটোমেটিক হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে যে একটু গ্রামার থেকে হয়তো এখানে দিবে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, সিম্পল, অ্যাক্টিভ, তারপরে কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো জাস্ট চেঞ্জ করতে পারবে। তো এগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে ধারণা দিব যে কিভাবে এটা করতে হবে। তো এটা তোমাদের ইজি মনে হবে। আমি বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এটার আমি স্ট্রাকচার করে দেব, যাতে করে 3-4টা রুল পড়লে তুমি সবগুলো পারো, মোটামুটি একবারে ব্যতিক্রম ছাড়া আর কি। আর যেটা আছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ প্যাসিভ এটা তো পারতে হবে, এটা গ্রামারের বিষয়। সো এখানে আছে টোটাল কয়টা, 5, 10, 12টার ভিতরে 10টা অ্যান্সার করতে হবে। তো এটা খুব একটা কঠিন না, সব প্যাসেজে আছে। আচ্ছা, এরপরে দেখো পার্ট বি তে আরেকটা প্যাসেজ। পার্ট বি তে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তাহলে আরেকটা প্যাসেজ, তাহলে এখানে কঠিন কই, এখান থেকে আসবে 10 মার্ক। তো 10 মার্কে তো অন্তত 10 বা 8 মার্ক তো পাওয়া লাগবে। এরপরে পার্ট বি তে যে 4 মার্কের করে 20 মার্ক আছে, এটার অ্যান্সার তো এর ভেতরে, এই প্যাসেজের ভেতরেই আছে। সো এই যে বললাম যে রিডিং স্কিল, যেহেতু রিডিং করার বা রিড করার এবিলিটি মানে তোমাদের যাতে হয়, এটাই হচ্ছে এই সাবজেক্টের উদ্দেশ্য। তোমরা যারা এই অনার্সে পড়বে, অনার্সে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর বা প্রত্যেকটা পার্ট যেই ইয়ারে দিয়েছে এটার একটা উদ্দেশ্য রয়েছে। যেমন তোমার রিডিং স্কিল, রাইটিং স্কিল, এটা রয়েছে যাতে তোমার রিডিংটা এবং রাইটিং এর এবিলিটিটা আসে। সেকেন্ড ইয়ারে আছে তোমার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল। তো এই যে এখানে যে রাইটিং এবং রিডিং পাবে, এই দুইটার কম্বিনেশন হচ্ছে সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে গিয়ে পাবে হচ্ছে ক্রিটিসিজম, এবং তোমরা পাবে হচ্ছে সেখানে লিঙ্গুইস্টিক্স, মানে ব্যাকরণ, একবারে ভাষা তত্ত্ব, ভাষা গঠন, এই জিনিসগুলো আর কি নিয়ে ওখানে কথা, শব্দ তত্ত্ব, অর্থতত্ত্ব, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওইগুলো ওখানে পাবে, যাতে ওখান থেকে। আর ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা একটা সাবজেক্ট পাবে, সেটা হচ্ছে ইএলটি, অ্যাপ্রোচ এন্ড মেথড, যেটা অর্থাৎ সেটা হচ্ছে তোমার শুধুমাত্র মানে বলতে পারো যে ওই বইটা পড়লে টিচার হিসেবে তুমি একটা ট্রেনিং পেয়ে যাবা। টিচার্স ট্রেনিং এ আর কি ওই বইগুলো পড়ায়। তো যারা তোমাদের ভেতরে অনেকেই রয়েছে যে প্রাইমারি স্কুলের টিচার অলরেডি হয়ে গেছো, তারা জানো যে টিচার্স ট্রেনিং কি ধরনের পড়াশোনা হয়। তবে ইংলিশ যখন তোমরা অনার্সের টিচার হিসেবে কখনো হয়তো বিসিএস কমপ্লিট করে যখন হবে, তখন দেখবে যে তোমাদের ইএলটি পড়ানো হচ্ছে। তো সেই ইএলটিটাই ফোর্থ ইয়ারে দেওয়া আছে। তো এই সাবজেক্টটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে রিডিং এবিলিটিটা যাতে গেইন করো, দুইটা প্যাসেজটা পড়ে সেখান থেকে যাতে অ্যান্সার করতে পারো, সেটাই হচ্ছে এই সাবজেক্টটার উদ্দেশ্য। তো প্রথমটাতে থেকে তো আমরা অ্যান্সার করলাম, ধরো আমরা এগুলো প্র্যাকটিস করবো। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। এই যে প্যাসেজটা, এটা থেকে তো এই যে প্রশ্নগুলোর আনসার 4 মার্কসের, তো এগুলো তো এত বেশি লম্বা করে লেখা যাবে না। তো কিভাবে, মানে কতটুকু লিখলে এটার আনসার কারেক্ট, মানে কতটুকু লম্বা দিলে কিংবা কতটুকু লিখতে হবে আর কি এই আনসারটা আর কি। আচ্ছা, এই প্যাসেজটা পড়ার পরে এখান থেকে তুমি কিছু তথ্য তো পাবেই, সাথে কিছু মাথা খাটাতে হবে, মানে বাহ্যিক নলেজ থেকে নিয়ে আসতে হবে। প্যাসেজগুলো কমন পড়বে না, এটা ঠিক, বাট এই প্রশ্নগুলো কিছুটা প্যাসেজ থেকে মানে ধারণা পাবে, এবং বাকিটা তোমার বাহির থেকে আউট নলেজ দিয়ে ওগুলোকে কভার করতে হবে। এবং এটার জন্য আউট নলেজটা হয়ে যাবে যখন তুমি এরকমের 10টা প্যাসেজ তুমি প্র্যাকটিস করবে তখন। যেমন আমরা প্র্যাকটিস করবো নেক্সটে লাস্টের এই হচ্ছে এই এখন থেকে যে কয়দিন পড়বো আমরা, একটা করে পার্টে আমি 15 দিন করে টাইম বা 15টা করে ক্লাস তো পাবো না, 15 দিন মানে 7টা ক্লাস পাবো। আচ্ছা, আমি ক্লাস বাড়িয়ে দেবো আর কি, যাতে করে আরো বেশি আমাদের ক্লাস হয়। তো সেটা আমরা প্র্যাকটিস করলে 10টা 12টা যদি এরকম প্যাসেজ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের হয়ে যাবে। তখন তোমরাই বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে। সো এখানে দেখো 4 মার্কের এগুলো, যেমন হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইমিগ্রেন্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা তো সাধারণ, একটু মাথা খাটাও তো। দেখো তো যে একজন ইমিগ্রেন্ট, যে একজন প্রবাসী লোক ভাষার বিষয়ে একটা মানে বিদেশে যাওয়ার পরে কোন কোন প্রবলেমে পড়ে।
এখন এই কোন কোন প্রবলেমে পড়ে এটার একটা তালিকা তো এই প্যাসেজের মধ্যে আছে, কিন্তু এই প্যাসেজটা ধরো আমরা এখনো তো কেউ পড়িনি, কিন্তু তারপরেও কি হয়, এটা যদি আমরা সাধারণ নলেজ দিয়ে চিন্তা করি তাহলে কি হয়, সে যখন বিদেশে যাবে একটা ভাষা যখন সে জানবে না তখন সেখানে সে কথা বলতে সমস্যা ফেস করবে, সেখানে চাকরি বাকরি পাইতে তার সমস্যা হবে, ইভেন সব সব কোন একটা দোকানে গেল কিনতে গিয়ে সেখানে সমস্যা হবে, হোটেলে গিয়ে হোটেল রুম বুকিং এ সমস্যা হবে, সব দিক দিয়ে সমস্যা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু 4-5টা পয়েন্ট পেয়ে গেলাম, তাহলে 4টা পয়েন্ট দিয়ে যদি আমরা 4টা সেন্টেন্স করি তাহলেই তো হয়ে গেল খাতার অর্ধেক পৃষ্ঠা, আর বাকি প্রশ্নটা আমরা এর ভেতর থেকে অ্যান্সারটা পেয়ে যাব। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, দু একটা কোশ্চেন আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো যে কিভাবে আমরা অ্যান্সার গুলো বের করছি, আর তারপরে তো আমরা সামনের দিন থেকে তো প্র্যাকটিস করবোই অনেকগুলো প্যাসেজ। এবার দেখো পার্ট সিটা বলা হয় সবচেয়ে কঠিন, বাট আমরা পার্ট সিটাকে সহজ বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। দেখো, রিড দ্য পোয়েম গিভেন বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য 5 কোশ্চেন্স। এটা 10 মার্কের। এখানে বলা হচ্ছে যে কবিতা যেটা দেওয়া হয়েছে এটা তোমরা হয়তোবা কমন পেয়ে যাবে তোমাদের বই থেকে, তোমাদের যে পোয়েট্রি বই আছে সেই পোয়েট্রি বই থেকেই কমন পেয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নয়, পোয়েট্রি বইতে যেই সুন্দর সুন্দর যে কবিতাগুলি আছে সেগুলোকে ভালোভাবে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এবং আমরাও কিন্তু সেভাবেই সেইটাই, মানে আমরা যখন রিডিং স্কিল পড়বো একই সঙ্গে পোয়েট্রিটা অনেকটা পড়া হয়ে যাবে। সো একটু দেখো যে এইখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করব। এখান থেকে কিভাবে অ্যান্সার করব এটার আমার একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের অনেকের সাথে, যারা ইউটিউবে দেখেছো তারা জানো। সেটা হচ্ছে যে আমরা সবসময়ের জন্য যে প্রশ্নটা লিখবো সেটা হচ্ছে রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম। এই পোয়েমের সামারি লিখবো, সেটা যে পোয়েমই দেখ সেই পোয়েমটা। আচ্ছা আমি সরি, অনেক শব্দ হচ্ছে। আমি যেটা সবসময় বলে থাকি, আমার পাশের রুমে আমার ছোট সেনাপতি, সে এই সময়টাতে প্রচন্ড চিল্লাপাল্লা করে, এটা তার খেলার টাইম আর কি। 10 মাস বয়স হলো, 10-11 মাস চলতেছে, তো এরকম চিল্লাপাল্লা করে আর কি। আচ্ছা দেখো যে এই যে 8 নাম্বারে যে রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম, এই প্রশ্নটা আমি সবসময়ের জন্য লেখার জন্য বলে থাকি, যে সবসময়ের জন্য এই 5টার ভেতরে 5টা লিখতে হবে, তো আমরা এই একটা লিখবো, অবশ্যই লিখবো। 2 নাম্বার যেটা লিখবো আমরা হচ্ছে অনেকগুলো যে সকল কবিতা সেখানেই আর কি এই জিনিসগুলো আসে, যেমন এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। সেন্ট্রাল থিম এবং সামারি এই দুটো একই জিনিস, বাস খালি শুধু সামারির সময় সামারি কথা উল্লেখ করব, সেন্ট্রাল থিমের বেলায় সেন্ট্রাল থিমটাও উল্লেখ করব। তাহলে আমরা কি হলো, একটা প্রশ্ন পড়ে আমাদের 2টা প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। একটা প্রশ্ন পড়বো আমরা, বাট এই 2টা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারবো। শুধু প্রথম সেন্টেন্সটা আমরা একটু আলাদা করব, তাহলেই এই সামারিটা সামারি হয়ে যাবে, সেন্ট্রাল থিমেরটা সেন্ট্রাল থিম হয়ে যাবে। এরপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগারস অফ স্পিচেস ইউজড ইন দ্য পোয়েম। এই কবিতায় কোন ধরনের ফিগার অফ স্পিচ গুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা। এগুলো তো খুবই ইজি, এগুলো তোমাদের বইয়ের যে মানে যে গাইড গুলো রয়েছে এগুলোতে খুবই সুন্দর করে উল্লেখ করা আছে। তারপরেও যে আমি যেগুলো পড়াবো সেগুলোতে আমি বলে দেবো যে কোথায় কোন ফিগার অফ স্পিচ গুলো আছে, তোমরা সেগুলো নিয়ে সেগুলো এখানে এক একটা লিস্ট করতে হবে। লিস্ট মানে এই কবিতা কয়টা আছে, তো হয়তো সিমিলি আছে, হয়তো মেটাফোর আছে, হয়তো পান, প্যারাডক্স, ক্লাইম্যাক্স এগুলো আছে। তো এইগুলো তখন একটা লিস্ট করতে হবে এবং ওই সিমিলিটা কিভাবে এখানে ইউজ করা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমাদের কি হলো, আমাদের 3টা প্রশ্ন কিন্তু অ্যান্সার হয়ে গেল। তোমাদের কাছে মনে হচ্ছে যে হয়ে গেল তো বললেন, কিন্তু হচ্ছে কই। আচ্ছা এটা আমরা সম্ভব করবো ইনশাআল্লাহ। আচ্ছা এই 3টা গেল। আরেকটা হচ্ছে হাউ ইজ দ্য মোড অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য পোয়েট। পোয়েটের হচ্ছে মোড এবং অ্যাটিটিউডটা কি, এই প্রশ্নটাও আমরা পড়ার চেষ্টা করব। অ্যানালাইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। পোয়েমের রাইম স্কিম, এই যে এই জিনিসগুলো সব টেকনিক্যাল জিনিস। এই টেকনিক্যাল জিনিসগুলো একটা প্রশ্ন যদি আমরা স্ট্রাকচার দাঁড় করিয়ে পড়ি, ওর ভেতরে যে কবিতাই আসুক না কেন আমরা মানে শুধুমাত্র ওই পার্টিকুলার পয়েন্টগুলো চেঞ্জ করবো, তাহলে সব অ্যান্সার হয়ে যাবে। এরপরে বাকি যে 3-4টা থাকবে সেইগুলো হচ্ছে কবিতা থেকে, অর্থাৎ তোমরা যদি পোয়েট্রি পড়ো এবং পোয়েট্রির ব্রড কোশ্চেন গুলো পড়া থাকে এবং কপাল যদি ভালো থাকে, হয়তো এমন একটা পোয়েট্রি পড়ে এখানে দিয়েছে যে এটার ব্রড কোশ্চেন তোমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়ার সময় পড়েছো, তাহলে যেটা হবে যে এই ব্রড কোশ্চেনের ভেতর থেকেই একটা কমন এখানে পড়ে যাবে।
তখন তোমাদের 5টা পড়তে কিন্তু আর বাকি থাকলো না। আমি আবারও বলি, 5টা পড়তে বাকি থাকলো না। কিভাবে দেখো, প্রথমে সামারি পড়বো এবং সেন্ট্রাল থিম, দুইটা একই প্রশ্নের অ্যান্সার, আমরা একটা পড়লে দুইটা পারবো। ফিগার অফ স্পিচ পারবো, ফিগার অফ স্পিচ আমরা জাস্ট শুধু বের করবো একটা দুইটা করে এরকম ভাবে, আর হচ্ছে ওগুলো লিখবো। এরপরে রাইম স্কিম লিখবো, মোড অ্যান্ড অ্যাটিটিউড, এটা যদি আসে। আচ্ছা, এই 5টা তো আমরা পেলাম, আরো থাকে 3টা। কারণ অনেক সময় হয় যে এই 5টার মধ্যে যে 5টাই এরকম ভাবে আসবে তা কিন্তু না, একটু এদিক সেদিক হতে পারে। তখন আমরা এই যে বাকি যে 3টা আছে সেই 3টার ভিতর থেকে পড়বো। যেমন এখানে এখানে কি বলা হচ্ছে যে হোয়াট সেন্সেস আর স্যাটিসফাইড উইথ দ্য ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম। এই মানে এই কবিতার ভেতরে তোমরা যারা টু অটম পড়েছো তারা জানো যে এখানে এটা টু অটমের লাইন। তো টু অটমের যারা পড়েছো, টু অটমের ভেতর থেকে আমরা ইমেজ পাই অনেক। ইমেজ কোনগুলো, যেমন ওই যে আমার একটা ইমেজের কথা মনে আছে, যেমন এখান থেকে আমি বুঝিয়ে দিই, সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। আমরা এখানে ফলের একটা ছবি যেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে। তারপরে ম্যাচিউরিং সান, সূর্যের ছবি ভেসে উঠছে। অর্থাৎ ম্যাচিউরিং বলতে কি, পরিপূর্ণ সান, যেটা দুপুরের যে সূর্য, সেই সূর্যের কথা আমাদের ছবিটা যেন চোখের সামনে ভেসে উঠছে। তারপরে conspiring with him how to load and blaze with fruits the vines the round the thatch its run। বলছে কিভাবে লতাগুলো, গাছের লতা পাতাগুলো তে ফলগুলো লোড হচ্ছে, মানে ফল ধরছে, এবং কিভাবে সেগুলো ঝুলে আছে, সেগুলো যেন সূর্যের সাথে একটা কনস্পায়ার করে, একটা মানে ষড়যন্ত্র করে যেন এগুলো করছে, এবং যেন দুই বন্ধু যেন এটা ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে। এগুলো আমরা যখন পড়বো তখন জানবো। আমরা এখানে দেখো যে কটেজ ট্রিজ এর আমরা একটা ছবি পাচ্ছি, এখানে অ্যাপেল বাগানের ছবি পাচ্ছি, অ্যাপেল গাছের ছবি পাচ্ছি, তারপরে পাকা ফলের ছবি পাচ্ছি, তারপরে এখানে গার্ড, লাউ, তারপরে পাম, তারপরে হ্যাজেল শেল মানে হ্যাজেল নাট, কার্নেল, সুইট কার্নেল, এগুলোর আমরা ছবি পাচ্ছি। বাডিং মোর, এখানে মোর না, মেবি রোজ, আচ্ছা কোর মোর, হ্যাঁ মোরই হবে মনে হয়। সেট বাডিং মানে হচ্ছে প্রস্ফুটিত হচ্ছে, বা কুড়ি, ফুলের যে কুড়িগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। এরপরে দেখো ল্যাটার ফ্লাওয়ার, মানে আরো ফুলের ছবি পাচ্ছি, যেগুলো বি, যেগুলোতে আচ্ছা এটা কি বি কিনা, যাই হোক এখানে এই জায়গাগুলোতে অনেক সময় টাইপিং মিস্টেক থাকে, আমরা যখন বই পড়বো তখন এগুলো ভালো করে বুঝতে পারবো। এরপরে ওয়ার্ম ডে, ওয়ার্ম ডে বলতে গরম যে দিন। এরপরে সামার, তারপরে ক্ল্যামিসেল, ক্ল্যামিসেল বলতে হচ্ছে ওভারব্রিমড দেয়ার ক্ল্যামিসেল, বলতে এই যে বীজ যাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ মৌমাছি, সেই মৌমাছিদের যে মৌচাকের যে সেলগুলি, সেগুলি হচ্ছে মধুতে ভর্তি। ক্ল্যামিসেল বলতে মধুতে ভর্তি রয়েছে, সেটার কথা বলছে। তাহলে এখানে আমরা মধুর ছবি পাচ্ছি, এগুলোই হচ্ছে ইমেজ। তাহলে এগুলো আমরা লিস্ট করে করে পড়বো। আমি তোমাদেরকে, তোমরা দেখবা যে আমরা কিভাবে লিস্ট করে করে পড়ি। এরপরে দেখো এখানে বলছে যে হোয়াট সেন্সেস অফ অ্যাবান্ডেন্স ডু ইউ গেট ফ্রম দ্য পোয়েম। অর্থাৎ এই কবিতার ভেতরে কোন কোন জিনিস মানে পাওয়ার ক্ষেত্রে প্রচুর হয়েছে এরকম একটা মানে চিত্র দেখাচ্ছে। যেমন এখানে প্রচুর ফল ধরেছে, প্রচুর ফলের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মধুর আমরা চিত্র দেখতে পাচ্ছি। মানে অ্যাবান্ডেন্স বলতে এখানে সম্পদ, কোন কোন সম্পদের একটা সেন্স এখানে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, 1 মিনিট পরে কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমরা অন্যান্য দিনের মতো একইভাবে আবার কানেক্টেড হব। এরপরে দেখো হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ দ্য সিজন অটাম ফাউন্ড ইন দ্য পোয়েম। এই কবিতায় অটাম যে প্রকৃতি, সেই অটাম যে ঋতু, সেই ঋতুর কোন কোন কোয়ালিটি, কোন কোন বৈশিষ্ট্যগুলি আমরা পাই, কোন কোন ফিচারগুলি পাই, সেগুলো আমাদেরকে একটা লিস্ট করে করে জাস্ট লিখে দিতে হবে। আমরা পয়েন্ট আউট করবো মনে মনে, এবং সেগুলো 2 লাইন 3 লাইন 2 লাইন 3 লাইন করে লিখে যাবো। 10টা পয়েন্ট যদি লিখি তাহলে 30টা লাইন লিখবো, বাস আমাদের ব্রড কোয়েশ্চেন কমপ্লিট। সেগুলো শুরুতেই যেটা চিন্তা করো, খুবই ইজি জিনিস, কোনো কঠিন না, এটা চিন্তা করে করো। আচ্ছা, আমাদের কেটে গেছে, আমরা আরেকবার কানেক্টেড হব। আচ্ছা, আমরা 20 জন পেয়ে গেছি। আমরা আগেরবার 22 জন কানেক্টেড ছিলাম, এখন 20 জন। তো আমরা শুরু করি দেখো আবার। তাহলে এখন আচ্ছা, এই যে আমি যতটুকু আলোচনা করলাম, এইটুকুতে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো একটু, বা তোমরা তারপর এখনো কে কে ভয় পাচ্ছ? স্যার অ্যানসার গুলো স্যার কত পেজ লিখবো স্যার? আচ্ছা, এটা তো পেজের উপরে ডিপেন্ড করে না, এটা হচ্ছে অ্যান্সার, উত্তরটা কত বড় সেটার উপরে ডিপেন্ড করে।
অনেক প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার হয়তো দেখা যাচ্ছে যে 4 পাতা লিখলেই হয়ে যাবে, অনেক প্রশ্ন আছে যেগুলোতে হয়তো 5 পাতা লিখতে হবে। তো তখন এটা ডিপেন্ড করে, যেমন এখানে যদি এই সামারি লিখতে বলা হয় তাহলে এটা বড় জোর 4 পাতা লিখতে পারবা, বা 5 পাতা বা আরো বড়ও করা যেতে পারে। কিন্তু যখন তুমি এই যে রাইম স্কিম যখন লিখবা, তখন এটা তো 2 পাতা লিখতেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তখন তো আর বেশি লিখতে পারবা না। তারপরে এই যে ফিগার অফ স্পিচ, এটা লিখতে গিয়ে তো তুমি খুব যে বেশি লিখতে পারবে তা কিন্তু না। হ্যাঁ, লেখার সুযোগ আছে, তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি থাকতো, আর তুমি যেহেতু এখন ফার্স্ট ইয়ারে, তো তোমার এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি থাকবে না, এটাই স্বাভাবিক, তোমাকে ম্যাক্সিমাম জিনিস মুখস্থ করতে হবে। বাট যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি থাকতো তাহলে কি হতো, এগুলো তুমি ফাটাই ফেলতাম। মানে 6-7 পেজ লিখে যাচ্ছ, ওই 25 মিনিটের মধ্যে 6-7 পেজই হয়ে যাচ্ছে, যেটা তোমরা থার্ড ইয়ারে ওঠার পরে তোমাদের এই এবিলিটি হয়ে যাবে। স্যার নর্মালি স্যার 1.5 থেকে 2 পেজের বেশি হচ্ছে না। কি নিচ্ছে না? মানে স্যার কোশ্চেন গুলো 1.5 থেকে 2 পেজের বেশি হচ্ছে না আর কি। আচ্ছা, কেন হবে না? আচ্ছা, এটা অনেক বড় করা যায়। ওইটা ওইটা আমরা যখন লিখবো তখন আমরা এটা আলোচনা করব। আর আমি তোমাদেরকে তো কিছু প্রশ্নের স্যার এখানে যে সামারিটা লিখতে বলছে, তা এটা কি আমি শুধু কোশ্চেনে যতটুকু থাকবে অতটুকুই সামারি লিখবো, নাকি পুরো কবিতার আমার সামারি লিখতে হবে? পুরো কবিতার শুধু এইটুকুর সামারি কত, কয়েক কয়েক লাইন হবে। পুরো কবিতা লিখতে হবে। এখানে সামারিটা লিখতে গিয়ে তোমার সামারির ভেতরে কি কি থাকবে, সামারি এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মোটামুটি প্রায় কাছাকাছি জিনিস। সো এই সামারি এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যখন আমরা লিখতে যাব, মানে সামারি যখন লিখতে যাবো, তখন এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের অনেক এলিমেন্ট আমরা এর ভেতরে ঢুকাই দেবো। আমরা যদি কোনো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ি তাহলে আমরা সামারি এবং সেন্ট্রাল থিম দুইটাই লিখতে পারবো। তো আমরা সেই সবসময় জন্য কিন্তু স্যার ক্রিটিক্যাল এটা যেমন আমাদের সিন যদি আসে, যদি আমাদের আনসিন আসে, তখন তো আমরা পুরো কবিতাটা নাও জানতে পারি। আচ্ছা, ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম বার এখন পর্যন্ত প্রতিবারই এই সিন এসেছে, তো আনসিন আসে নাই যেহেতু, তাই আনসিন নিয়ে আমরা বোদার হব না, আমরা টেনশন করব না। আমরা ধরে নিচ্ছি যে আমাদের সিন আসবে। আরেকটা জিনিস, আমরা যেহেতু করোনা এফেক্টেড, আমরা ধরেই নিব যে আমাদের পরীক্ষা অনেক ইজি হবে, আমাদেরকে কোনো পরীক্ষায় আটকাবে না বা মানে কঠিন হবে না। স্যার ফার্স্ট ইয়ারের জন্য সাজেশন দিলে ভালো হয়। হ্যাঁ, সে তো অবশ্যই দেবো, আমি তো বলেই দেবো যে কোন কোন কবিতাগুলো পড়তে হবে, আমি এখনই বলে দিচ্ছি স্যার ইনফ্যাক্ট। স্পিচ আর রেইন স্কিমের জন্য একটা ক্লাস নিলে বোধহয় ভালো হতো। কি হচ্ছে বলো, আরেকবার বলো। এই ফিগার্স অফ স্পিচ আর রেইন স্কিমের জন্য একটা ক্লাস নিলে ভালো হ্যাঁ, হতো। এগুলো তো আলাদা আলাদা করে নিবই, আলাদা। এগুলো আলাদা আলাদা করে নিবই যে ও। কোনটা কাকে বলে। আমি ইভেন এই ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট যারা এই রিডিং স্কিল এবং রাইটিং স্কিলে ফেল করে, তো আমরা রাইটিং স্কিল এবং রিডিং স্কিলে বেশি সময় দেবো, প্রোজ পোয়েট্রিতে আমরা হয়তো কিছুটা কম সময় দেবো। এখানে এই যে প্রত্যেকটা এই যে সামারিটা কিভাবে লিখবো এটা নিয়ে একদিন আলোচনা হবে, মোড এন্ড অ্যাটিটিউড কিভাবে লিখবো এবং সেটা প্র্যাকটিস করবো কয়েকটা, তারপরে সেন্ট্রাল থিম কিভাবে লিখবো, ফিগার অফ স্পিচ গুলো আমরা প্রত্যেকটা কবিতা থেকে বের করব, তারপরে সেটা কিভাবে লিখবো, রাইম স্কিম কিভাবে লিখবো, এগুলো নিয়ে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের যখন সামারি জানা থাকবে, এই যে যখন ধরো রাইম স্কিম সম্পর্কে লিখছি, এই রাইম স্কিম লিখতে গেলেও সামারি থেকে অনেক জিনিস আমাদের এর ভেতরে ঢুকে যাবে। তারপরে সেন্ট্রাল থিম মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা সবসময়ের জন্য করবো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কি কি থাকে এই সম্পর্কে অলরেডি আমার অনেকগুলো ভিডিও ইউটিউবে রয়েছে, সেগুলো থেকে আমি তো নিয়ে এসে তোমাদেরকে দিবই, পাশাপাশি আমি এখানে একবারে বুঝিয়ে দেবো প্রত্যেকটা যে কবিতাগুলো আমরা সাজেশন করব সেটাই, যে কিভাবে আমরা সেগুলো পড়বো। তবে তোমরা ভয় পেও না, তোমরা জাস্ট আমি যে হোম টাস্ক গুলো দেই সেই হোম টাস্ক গুলো তোমরা করো, তাহলেই এটা হয়ে যাবে। আর যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে দিয়েছে তাহলে হবে না। আবার আরেকটা জিনিস, খুব বেশি ছুটোছুটি করা যাবে না। যেমন সব জায়গায় তোমরা পাবে, যেমন ইভেন আমাদের গ্রুপেও প্রায় 10 রকমের সাজেশন পাবে। আর এত সাজেশন তো তোমরা ফলো করতে পারবে না, এত সাজেশন ফলো করলে একটা দেখে যখন আরেকটাতে যাবে তখনই তো হতাশ হয়ে যাবে। তো সর্বোচ্চ একটা দুইটা তিনটা সাজেশন ফলো করবে, এবং তিনটা মিলে একটা সাজেশন তুমি নিজে করে সেটা তুমি। আচ্ছা, ভাই একটা কোশ্চেন ছিল, বলবো? জি বলো। ভাই ওই যে আমি আপনাকে মেসেজে 3টা ছবি পাঠিয়েছি পার্ট বি এর অ্যান্সারে, যদি একটু দেখতেন ফেসবুকে। ভাই ফেসবুকে? জি ভাই।
ওই যে ভাই নোটিফিকেশন উঠে আছে ভাই সামনে যে ওই যে আকিব কামাল ভাই যেটা। এইটা আচ্ছা। জি ভাই। তোমার তুমি আমার ফোন দিচ্ছিলে তাই না? জি ভাই, ওই যে আমি একটু 5 মিনিট লেট হয়ে গেছিল ভাই আজকে আমার আচ্ছা, আসতে। তো ভাই ওই ফোন যে দিলে তো হবে এই না। উপরের ছবিটা ভাই একটু ওপেন করেন ভাই, উপরের ছবিটা। এইটা জি ভাই। ভাই এই যে এটা হচ্ছে ভাই যে পার্ট বি এর হচ্ছে এই যে কোশ্চেন গুলো ভাই। তো আর এর পরের ইমেজটা হচ্ছে ভাই এর অ্যান্সার গুলো ভাই। পরের ইমেজটা এবার একটু জান ভাই। আচ্ছা। এই এগুলো হচ্ছে ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সার গুলো ভাই। তো ওই যে জিনিসটা হচ্ছে যে ভাইয়া যে মানে এই অ্যান্সার গুলো কিন্তু এর থেকে বড় লেখার কোনোভাবেই সম্ভব না। আমি পুরো প্যাসেজটা পড়ছি ভাই। তো এইটুকু লিখলে কি আসলে কখনোই 4 মার্ক দিবে ভাই? এটা কি তোমার এই হচ্ছে পার্ট বি এর কোশ্চেন তাই তো? জি ভাই, পার্ট বি এর কোশ্চেন। এইটুকু করলে, এইটুকু লিখলে তো 4 মার্ক দিবে না, 1 পাতা লিখতে হবে মিনিমাম। জি এইটা মানে মডেল টেস্ট না? কোন পাবলিকেশনের এটা? এটা হচ্ছে ভাইয়া কি ব্যাপার? এটা হচ্ছে এই যে ভাই আমি আপনাকে ছবি পাঠিয়েছি ভাই, এটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নার ভাই। আচ্ছা, ফ্রেন্ডস বুক কর্নারের এটা এটা কি পার্ট সি, পার্ট বি এর কোশ্চেন তাই তো? না জি না, ভাই, এত ছোট লিখলে মার্কস পাওয়া যাবে না, আরো বড় করতে হবে। এখন এই বড়টাই কিভাবে আমরা করবো টেনে টুনে, সেটাই। যেমন এখানে কি বলছে যে অ্যানি ফাইভ এর অ্যান্সার দিতে বলছে। এটা কত সালের কোশ্চেন? এটা ভাই এমনি মডেল ভাই, যে ইয়ে প্র্যাকটিস করার মডেল ভাই। আচ্ছা, মডেল তো বই বিক্রির উদ্দেশ্যে করা। আচ্ছা, যেমন দেখো এখানে বলছে যে হোয়াট ইজ জাস্টিনস মোটো। এখন এই যে জাস্টিনসের মোটো যখন তোমরা লিখবে, এখানে প্রত্যেকটা কোশ্চেনই যখন তোমরা লিখতে যাবে একটু করে ওই স্টোরিটা, অর্থাৎ তোমরা যে প্যাসেজটা পড়ছো বা জাস্টিন সম্পর্কে একটু বলতে হবে, বলে তারপরে তার মোটোটা লিখতে হবে। ব্যাপারটা এরকম, যেমন জাস্টিনস মোটো এখানে যেটা বলছে, নাম্বারে যদি আমরা যাই, এর অ্যান্সার এটা তো, হিজ মোটো ইজ, তবে অ্যান্সারই তো হয়নি। অ্যান্সারই হয়নি কোথা থেকে? আমি আমি সরি টু সে, ফ্রেন্ডস পাবলিকেশনের বই দেখেই তো আমরা পড়েছি, বা সবাই সেটাই পড়ে, বা এখন পর্যন্ত বাজারে, মানে এখন পর্যন্ত না, মানে আমাদের সময় পর্যন্ত বাজারের শ্রেষ্ঠ বই হচ্ছে ফ্রেন্ডস প্রকাশনীর। কিন্তু দেখো, সরাসরি কি প্রশ্নের অ্যান্সারের শুরুতে তুমি হিজ দিতে পারবা? প্রোনাউন কি শুরুতে আসে? হ্যাঁ, বা এই যে পজিটিভ যেটা দিল, এটা কি শুরুতে এভাবে আসবে? এর আগে তো একটা নাউন ইউজ করতে হবে। এটা এখানে যদি তুমি হিজ দাও তাহলে কি হইলো? হিজ বলতে এখন এখানে কার বোঝাচ্ছে? তো এই প্রশ্নগুলো আসলে শুধুমাত্র দেওয়া হয়েছে তাই, কিন্তু এত ছোট লিখলে তোমরা যদি ফেসবুককে প্রশ্ন করতে পারো যে আচ্ছা আপনি যে এতটুকু দিলেন, এতটুকুতে আমাকে 4 মার্কস দিবে, আপনি কি দিলেন এটা, তাহলে তারা অ্যান্সার দিতে পারবে না। এখানে হিজ মোটো ইজ নেভার থ্রো এনিথিং আউট, ইউ নেভার নো হোয়েন ইট মাইট কাম ইন হ্যান্ডি। So, আচ্ছা ঠিক আছে, তার মোটো এইটুকু, কিন্তু এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে তার সম্পর্কে একটু লিখতে হবে, এবং তার কি ক্যারেক্টারিস্টিক্স, তার কি বিহেভিয়ার একটু লিখতে হবে। সো এখানে এই যে তার মোটোটা কি, এটা তুমি হয়তো শুরুর অ্যান্সারে দিয়ে দিলা যে জাস্টিনস মোটো ইজ এটা, এরপরে তার সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে একটু আলোচনা করতে হবে। অর্থাৎ মিনিমাম যাতে মানে মিনিমাম না, এখানে 1 পাতা যাতে হয়, মিনিমামই 1 পাতা যাতে হয়, এবং তারপরে যদি ওপারে আরো একটু লিখতে পারো তাহলে হচ্ছে তোমরা এটা মানে ভালো মার্কস পাবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি ভাই যতগুলো প্র্যাকটিস করার মডেল আছে সবগুলোর পার্ট বি এর একই অবস্থা। না এটা এটা ওই মডেল বিক্রি করার জন্য শুধু খালি করেছে। আমিও এই ফ্রেন্ডসের অনেক বই থেকে তোমাদেরকে এক্সাম্পল দেব বা অনেক কিছু দেব, তোমরা দেখবা ফ্রেন্ডসের আগেকার যে বইগুলি ছিল সেগুলো বেশ ভালো বই ছিল। ইভেন আমি ফ্রেন্ডসের অনেক বই এখন দেখেছি যে কোশ্চেন অ্যান্সারের সিকোয়েন্স ঠিক ঠিক থাকে না, অর্থাৎ প্রথম 2-3 লাইনের মধ্যে যা বলেছে শেষে এসে আবারও সে একই কথা বলছে, মাঝখানে একটা এমন সেন্টেন্স বলতেছে, এরকম আমি অনেকগুলোতে দেখলাম। তবে তারপরে আমি যেটা বিশ্বাস করি যে আলটিমেটলি ফ্রেন্ডসের বইটাই হচ্ছে বাজারের মধ্যে সবচেয়ে সেরা। আর যদিও অন্যান্য গুলো আমি ওভাবে পড়ি নাই, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ ফ্রেন্ডস বইটা আমরা পড়েছি তো, ওই জন্য ওখানে একটা আবেগ রয়েছে। কিন্তু যদি এরকমটা অ্যান্সার হয় এখানে যেটা তুমি দেখাচ্ছ, তাহলে তো এটা বলবো যে শুধুমাত্র বই বিক্রি করার জন্য তাড়াহুড়া করে বাজার ধরার জন্য মানে বইটা বের করেছে। আচ্ছা, তো এটা এভাবে দিলে হবে না, আমরা এগুলো আমরা যখন পড়বো তখন আমরা আলোচনা করব। তবে একটু খাটাখাটনি করতে হবে তোমাদেরকে।
আচ্ছা, এরপর আরেকটা কি আছে, ডিসক্রাইব জাস্টিনস ব্যাকপ্যাক, অর্থাৎ জাস্টিনের যে ব্যাকপ্যাক রয়েছে, তার যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগটার ব্যাপারে ডিসক্রাইব করতে বলছে। তো এখানে জি নাম্বারে কি দিয়েছে অ্যান্সার, জাস্টিনস ব্যাকপ্যাক ওয়াজ সো worn and stressed that is hardly resembled a backpack anymore. আচ্ছা, it was full of kinds of things that seemed unimportant but when used with the little imagination might come in handy. এই 2 লাইনে কখনো 4 মার্ক দেয়, এটা কোনো কথা হলো? এই 2 লাইনে যদি 4 মার্ক দেয়, আচ্ছা তোমরা যদি পার্ট এ এর প্রশ্নে যদি 1 মার্কে মানে একটা করে লাইন লিখে যদি 1 মার্ক পাও, তাহলে 4টা লাইনে তো লিখতে হবে অন্তত 4 মার্কের জন্য। 2 লাইনে কেমনে মার্ক দেয় 4? আমি যে এই প্যাসেজটার একটা ছবি দিয়েছি। আচ্ছা, প্যাসেজটার একটা ছবি দিয়েছো না? আচ্ছা, দেখতেছি প্যাসেজটা যে কত বড় আল্লাহ জানে। কোনটা? এটা? প্যাসেজ তো ঠিকই আছে, প্যাসেজ তো বড়ই আছে। তাহলে এখানে কি বলছে, জাস্টিন ওয়াজ অলওয়েজ প্রিপেয়ার্ড, হিজ মোটো ওয়াজ এত, মানে এখানে যেটা বলতে হবে যে জাস্টিন সম্পর্কে তুমি যখনই কিছু বলতে যাচ্ছ তখন জাস্টিনের ক্যারেক্টার সম্পর্কে একটু বলতে হবে। জাস্টিনের ক্যারেক্টার তুমি এখানে অবশ্যই পেয়েছো। যেই প্রশ্নটাই লিখবে তখন ঘুরে ফিরে একটু এদিক সেদিক দিয়ে লিখতেই হবে। যেমন অনেক সময় হয় না যে তোমার পরিচয় দাও, প্রশ্নটা হয়তো তোমাকে বলা হলো হু আর ইউ, অথবা মানে এটাই হয়তো বললো যে হু আর ইউ, আর তুমি বা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হু আর ইউ, আমি যদি বলি আই এম মামুন, তাহলে হয়ে গেল, শেষ। এটা তো হলো না, তো ও আচ্ছা, এগুলো চলে যাবে তখন। কিন্তু আমি যদি লোকটাকে আটকাতে চাই, মানে আমি যদি আমার টিচারকে আমার খাতাটা দেখতে বাধ্য করতে চাই, তাহলে আমাকে তারও বেশি লিখতে হবে, আমাকে বেশি বলতে হবে আর একটু। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হু আর ইউ, তখন আমি কি বলবো, আচ্ছা আমি মামুন, আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমার পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কাজ করি আইটিতে। একই সঙ্গে আমি ইউটিউবে ক্লাস নেই, ইউটিউবে আমার অনেক ভিডিও রয়েছে, অনেক স্টুডেন্টরা সেখানে ফলো করে। আমার তো 7-8টা গ্রুপ রয়েছে, একটা তো বিশাল গ্রুপ, সেখানে প্রায় 45,000 স্টুডেন্ট, এবং সবাই ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। শুধু এই না, বাংলাদেশ থেকেই না, ইন্ডিয়া থেকেও অনেক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক সময় অনেক সিলেবাস পাঠায় যে তাদের জন্য যাতে ভিডিও করি। আমি হু আর ইউ যখনই বলবে তখন আমি এতগুলো প্রশ্ন মানে এতগুলো কথা বলবো, কারণ কি আমার নিজেকে জাহির করতে হবে। ঠিক এই রাইটিং এর এই অ্যান্সার গুলো বা এমনি যে কোনো অ্যান্সার লিখতে গেলে আমার টিচার কিন্তু আমাকে প্রশ্ন, এই যে এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র প্রশ্ন না, এগুলো ধরো তোমার টিচার তোমাকে প্রশ্ন করছে, তোমার টিচার যখন খাতা দেখছে তার কোশ্চেন মনে করো এইগুলো। সো এই টিচারকে আমাকে বোঝাতে হবে যে আসলে হচ্ছে জাস্টিন, এই যে জাস্টিনের কি বলছে যে হোয়াট জাস্টিনস মোটো, জাস্টিনের মোটোটা হচ্ছে এই, আর জাস্টিন এই কাইন্ডের লোক এবং তার এই কোয়ালিটি গুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সটা তার এই। তো এরকম ভাবে একটু করে বাড়তি আমাদেরকে আগে বলে দিতে হবে, নইলে হবে না। হাউ ডাজ জাস্টিন হেল্প হিজ ফ্রেন্ডস, কিভাবে জাস্টিন তার বন্ধুদেরকে হেল্প করতো, এই কথাটাও যখন আমরা বলতে যাব, যদি ধরো এখানেও 1 লাইন আছে, 1 লাইন তো আমরা রাখবো, তখনও জাস্টিন সম্পর্কে আগে একটু বলবো যে জাস্টিন খুব ভালো ছিল কিংবা খুব খারাপ ছিল, জাস্টিন এরকম এরকম ছিল এবং সে এইভাবে এইভাবে হেল্প করতো, ব্যাপারটা এরকম। আচ্ছা, যখন স্যার একটা কোশ্চেন ছিল, বলো। আপনি বলছেন যে আমরা মেইন টপিক প্লাস যে পেসিসটা থাকবে ওটাতে এটা থেকেও কিছু নিয়ে লিখবো, সো মেইন টপিকের বাইরে যাওয়ার কারণে কি মার্কসের কোনো প্রবলেম হবে, কিংবা স্যার যে স্যার কোশ্চেন আনসার দেখবেন উনি কি মেইন টপিকের বাইরে যাওয়ার কারণে কোনো প্রবলেম হবে কি? না, আমরা মেইন টপিকের বাইরে যাব না। তো আমরা কি করব যে মানে এখানে আমরা যখন এই প্রশ্নগুলো যখন দেখবে টিচাররা খাতা, তখন ইভেন তোমরা যখন ব্রড কোশ্চেনের কথা আমি যদি বলি, ব্রড কোশ্চেনে যদি কথা বলতে হয়, তাহলে আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা কি ইন্ট্রোডাকশন তারপরে একটু কনক্লুশন এগুলো দেই না? ঠিক এই লাইনটা যখন আমরা লিখতে যাবো, যখন এটা 4 মার্কের কোশ্চেন, তখন এটাতে আমাদের ওই একটু ইন্ট্রোডাকশনের মতো দিতে হবে, একটু কনক্লুশনের মতো, অর্থাৎ প্রশ্নের আগে মেইন অ্যান্সারের আগে একটু, পরে একটু ইনফরমেশন জুড়ে দিতে হবে। আমরা এটা প্র্যাকটিস করবো, আমরা যখন প্র্যাকটিস করবো তখন তোমরা এটা জানতে পারবা। তো আমরা সামনের দিন থেকে প্র্যাকটিস করব। আজকে আমি জাস্ট তোমাদেরকে কোশ্চেনটা বুঝিয়ে দিলাম, এবং সামনের দিনে আমি তোমাদেরকে একটু অনুরোধ করছি, তোমরা সনেট 18
যেটা শুরুতে উইলিয়াম শেক্সপিয়ারের, সেই সনেটটা একটু পড়ো। ওইটা জাস্ট শুধু তোমরা কবিতাটা পড়বে, এবং সেখান থেকে সামনের দিন আমরা এই স্যার স্যার এর জন্য স্যার হাউ ডু আই লাভ দিস এটা নাকি অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, এটার উপর একটা ক্লাস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, হাউ ডু আই লাভ দি নিয়ে আমরা কাজ করবো নেক্সট দিনে। হাউ ডু আই লাভ দি এইটা নিয়ে আমরা সামনের দিনে ইয়ে করবো। তোমরা জাস্ট কবিতাটা একটু পড়ে রেখো, যাতে করে আমি আমার স্যার সাথে- একটু বেশি পড়া দিলে ভালো হয়। তোমরা এটাই পড়ো আগে, এটা পড়ো। আচ্ছা, ওখান থেকে যে এই প্রশ্নগুলো পড়ে আসো, পার্ট সি এর এই প্রশ্নগুলো পড়ো তাহলে। তোমরা তোমাদের মতো করে পড়ে আসো, তারপরে আমি তোমাদেরকে ওই বিষয়ে আলোচনা করব। ভাইয়া সেট সাজেশন বইটা কেমন? সেট সাজেশন সবাই বলছে ভালো, তো খারাপ হওয়ার কথা না। না, ওই বইটা দেখে আর যদি ভাইয়া হচ্ছে গাইড দেখে ওই আমাদের হচ্ছে যে মুক্তিযুদ্ধ আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, যে দুটো সাবজেক্ট আছে, এই দুটো সাবজেক্টে যদি ওই ক মার্কটা যদি পড়ি ভাই, মানে এই যে পার্টি এটা যদি পড়ি ভাই। আমি ওইগুলো সম্পর্কে বলতে পারবো না, কারণ আমি বাংলা পাঠটা আমি কখনো পড়িনি, এই জন্য আমি বলতে পারছি না। হয়তো আমি যদি পড়ি কখনো এর ভেতরে, তাহলে আমি তোমাদেরকে বলবো, বা ওই ব্যাপারে আলোচনা করবো আমরা। আমার ইভেন ধারণা নাই যে আসলে ওর ভেতরে কি কি আছে। স্যার আচ্ছা, আজকে সময়টা শেষ, আমি এখনই আবার থার্ড ইয়ারের ক্লাসে জয়েন করবো। স্যার একটু, হ্যাঁ বলো। স্যার পার্ট এ এর মার্ক ডিস্ট্রিবিউশনটা না আমি বুঝি নাই। পার্ট এ তে তোমার 12টা বা 13টা কোশ্চেন থাকবে, তার ভেতরে 10টা লিখতে হবে, এবং প্রত্যেকটার জন্য 1 মার্ক করে পাবা। স্যার অনেক সময় হচ্ছে ওয়ার্ড মিনিং থাকে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স পরে হচ্ছে ওই যে গ্রামার থেকে, সব মিলে একটা করে এক হ্যাঁ মার্ক। হ্যাঁ, সব মিলে 1 মার্ক। ধরো 4টা ওয়ার্ড মিনিং জানতে চাইলো, 4টা মিলে হয়তো 1 মার্ক, এরকম থাকবে। তো এটা নিয়ে মানে বেশি টেনশন করিও না, সব হবে ইনশাল্লাহ, ভালো হবে। তো ঠিক আছে, আমরা সামনের দিনে হাউ ডু আই লাভ দি থেকে পড়বো পার্ট সি, এবং এর পাশাপাশি আমরা আরো 2টা প্যাসেজ আমরা একটু আলোচনা করব, তোমাদের যাতে বুঝতে সহজ হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এবং সামনের ক্লাসে কথা হবে। তোমরা এটা খুবই ইজি সাবজেক্ট। হুম, ক্লাস কখন স্টার্ট হলো স্যার? এই যে আজকে যেটা সময় হলো 9টায়। স্যার আমি ভাবছি স্যার 10টায় বুঝি ক্লাস স্যার। 10টায় বলা আছে? আমি তো নিউজ স্যার জানি না। ও আচ্ছা আচ্ছা, না এই 9টায়। আমাদের একদিন পর পর শনি রবি শনি সোম বুধ রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত হবে। তো আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এবং পড়াশোনা করবো আজকে। আর তোমরা হাউ ডু আই লাভ দিটা পড়ে এসো।